যেটা আমাদের বইতে 8.4 অনুশীলনীতে দেওয়া আছে। তো প্রথমত যদি আমরা একটু প্রশ্নটা পড়া ট্রাই করি, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে প্রশ্নে বলা আছে যে এবি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি যদি ব্যাসার্ধের সমান একটি জ্যা হয়, যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করতে হবে যে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। তো আমার যে উপপাদ্যটা লেখা আছে এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, তো এটা আমরা একটু প্রমাণ করার ট্রাই করি। প্রশ্নে বলা ছিল কি এবি হচ্ছে কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা, এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, তো আমরা প্রথমে একটা ফিগার ড্র করা ট্রাই করি। যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তাহলে আমাকে প্রথমে একটা বৃত্ত ড্র করতে হবে। ওকে ওকে, আমি একটা বৃত্ত ড্র করি। সুন্দর করে আমরা একটা বৃত্ত ড্র করলাম মোটামুটি ভাবে। তো আমি ধরে নেই আমার বৃত্তের যেই কেন্দ্র সেটা হচ্ছে আমার ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে বলা ছিল যে এবি কোনো বৃত্তের ব্যাস, অর্থাৎ এবি হচ্ছে ব্যাস। তাহলে আমরা আগে ব্যাসটা দিয়ে নেই, অবশ্যই ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। তাহলে আমার যেই বৃত্তের এই যে আমার সেন্টার, তো সেন্টার থেকেই আলটিমেটলি আমরা একটু ড্র করা ট্রাই করলাম। ওকে, তো এখানে বলা ছিল কি এ বি, তাহলে আমি এই প্রান্তকে ধরলাম এ, এই প্রান্তকে আমি ধরলাম হচ্ছে বি। তাহলে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এ হচ্ছে বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। তার মানে বিসি অবভিয়াসলি আমার একটা কি হবে, জ্যা হবে, বাট সেটা ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে আমরা যদি এই পয়েন্ট থেকে একটা যদি এইটা অবশ্যই আমার একটা জ্যা, বাট এই জ্যাটা কিসের সমান, অবশ্যই ব্যাসার্ধের সমান। ওকে, তো আমরা দিয়ে দিলাম এইটা হচ্ছে আমার সেই সি। ঠিক আছে, তো এখন চাইলে আলটিমেটলি আমরা এইখান থেকে একটা দাগ টেনে দিতে পারি। ওকে, হয়ে গেল। এখন আমাকে বলছে যে তারা পরস্পর এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। তার মানে কি, অর্থাৎ আমার এই যে সি যেই পয়েন্ট, এই সি পয়েন্ট থেকে একটা স্পর্শক যাবে এইভাবে ধরা যাক এইখান থেকে, আর এ পয়েন্ট থেকে একটা স্পর্শক যাবে সেটা হচ্ছে এই পয়েন্টে। এই যে এ থেকে একটা গেল, সি থেকে একটা গেল, এই যে আমার পয়েন্ট, এই পয়েন্টের নাম আমি কি দিতে পারি, এই পয়েন্টের নাম হচ্ছে আমার সেই ডি। ওকে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তো আমাকে প্রমাণ করতে হবে যে এই এ সি আর ডি, এই এ সি ডি এইটাই হচ্ছে আমার কি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে বেসিক্যালি আমার মনে হয় যে আমরা চিত্রটা দেখে অনেকটা বুঝতে পারলাম যে আমার ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ছিল আমার বৃত্তের ব্যাস, বিসি হচ্ছে আমার জ্যা, বাট এটা ব্যাসার্ধের সমান জ্যা, আর এ থেকে আর সি থেকে আলটিমেটলি দুইটা স্পর্শক ডি বিন্দুতে মিলিত হয়েছে, আমাকে এসিডি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো বেসিক্যালি আমাদের মোটামুটি ফিগারটা বা ড্র করা শেষ। এখন আমাদের একটু অঙ্কনের সুবিধার্থে আমরা ধরে নেই যে এই এ থেকে সি পর্যন্ত আমরা একটা লম্ব টেনে দিব। অবভিয়াসলি এ থেকে সি পর্যন্ত আমরা একটা লম্ব টেনে দিলাম। ওকে, এ থেকে সি পর্যন্ত আমরা একটা লম্ব টেনে দিলাম, এবং ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ আমার বৃত্তের যে কেন্দ্র ছিল ও থেকে সি পর্যন্ত আমরা একটা দাগ টেনে দিলাম বেসিক্যালি। তো আমার মোটামুটি মনে হয় যে আমার এখানে যা ছিল আমরা বুঝতে পেরেছি আসলে সবকিছু। তাহলে আমরা যদি ফিগারটা দেখি যে বৃত্তের কেন্দ্র ও এবি ছিল আমার ব্যাস, বিসি হচ্ছে জ্যা, বাট এটা ব্যাসার্ধের সমান। এখানে আমি ইজিলি দেখতে পাচ্ছি চিত্র থেকে যে আমার ও বি আর ও সি এটা বৃত্তের ব্যাসার্ধ। এ থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত যে দুটো পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে এটা অবশ্যই জ্যা, অর্থাৎ স্পর্শক ছিল। ওকে, তো এখন আমরা একটু প্রমাণ করার ট্রাই করি। কি প্রমাণ করতে হবে, এসিডি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, তো এসিডি সমবাহু ত্রিভুজ বলতে আসলে যেটা বোঝায়, আমাকে এইটা দেখাতে হবে বেসিক্যালি যে আমার এসি, আমার সিডি, আর হচ্ছে আমার এডি, এই তিনটা বাহু কি হবে, পরস্পর ইকুয়াল হবে। যদিও দেখে মনে হচ্ছে যে আমার এডি আর সিডি অনেক বড় আর এসি অনেক ছোট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে সমবাহু ত্রিভুজ, বাট এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা চাইলে আমাদের অঙ্কনের সুবিধার্থে এ থেকে ডি আর সি থেকে ডি অনেকটা ছোট করেও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো আমরা এখন একটু প্রমাণ যদি শুরু করি, এখান থেকে আমি প্রশ্নটা সরিয়ে যদি আমি এবার একটু প্রমাণ করা ট্রাই করি। আমরা প্রশ্নটা তো দেখেছি। ওকে,
তো প্রথমে আমরা যেটা লিখতে পারি, আমরা যদি একটু ত্রিভুজ বিওসি নিয়ে কাজ করি, আমি ধরলাম যে ট্রায়াঙ্গেল বিওসি, আমি যদি ত্রিভুজ বিওসি নিয়ে যদি কাজ করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই ক্ষেত্রে আমি লিখতে পারি আমার ওবি আর হচ্ছে আমার ওসি আর আমার বিসি, এই যে এই তিনটা আমার ইকুয়াল। এই তিনটা আমার ইকুয়াল। কেন ইকুয়াল? আমি যদি একটু সুন্দর করে লিখি যে ও বি ইকুয়ালস টু, আমি লিখতে পারি ও সি ইকুয়ালস টু আমার বিসি। ইকুয়াল কেন ইকুয়াল? কারণ এরা হচ্ছে সবগুলাই কি বলতো রেডিয়াস ছিল, আর এ ডি আই ইউএস। এরা হচ্ছে বৃত্তের কি ছিল? রেডিয়াস বা ব্যাসার্ধ ছিল। আর আমরা জানি বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ সবগুলো সমানই হয়। তো বিসি কেন সমান হলো? কারণ বিসি সমান হওয়ার কারণ হচ্ছে আমার প্রশ্নে কিন্তু বলা ছিল যে বিসি হচ্ছে একটি যে বাট এটা ব্যাসার্ধের সমান, এই জন্য আমরা তিনটা সমান বলতে পেরেছি। ওকে, সমান। তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি যেহেতু আমার ও বি ও সি আর বিসি সমান, তাহলে কি আমার ট্রায়াঙ্গেল এই বিওসি একটা কি বলতো সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? অবশ্যই। আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমি বলতে পারি আমার এই অ্যাঙ্গেল হোক কিংবা এই অ্যাঙ্গেল হোক কিংবা এই অ্যাঙ্গেল হোক, আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি করে। মানে বলতে পারি এভাবে ট্রায়াঙ্গেল বিওসি ইজ আ equilateral equilateral triangle. সো আমরা বলতে পারি কি কি বলতো? আমার অ্যাঙ্গেল, আমি সবগুলো ছোট করে দিই, যে বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, এগুলো কত হবে বলতো? 60। ওকে, কোনো প্যারা নাই, কোনো অসুবিধা নাই। ওকে তো এখন আমরা যদি নেক্সটে একটু আসি, নেক্সটে যদি আমরা একটু আসি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো তো এখান থেকে। আচ্ছা, আমরা সম্ভবত আমরা আরেকটা এরকম লাইন বা উপপাদ্যের মতো আমরা শিখেছিলাম, একটা সূত্রের মতো অনেকটা, যে ত্রিভুজের কোন একটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ মানে হচ্ছে বাইরের কোণ, এই বাইরের কোণটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আমি এখন যদি এভাবে যদি লিখি, একটু লেখা যদি ট্রাই করি, যে অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি অর্থাৎ আমার এই অ্যাঙ্গেলটা অবশ্যই কার সমান হবে? বিপরীত। দ্যাট মিন্স আমি লিখতে পারি সমান হবে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু ছিল আমার 60 আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু ছিল আমার 60। তাহলে টোটাল মিলে কত হলো বলতো? 120। তাহলে আমি পেয়ে গেলাম। ওকে, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা কি করতে পারি? ওকে, তো এখন আমরা যদি নেক্সটে আবার একটু যাই, তো আমাদের মোটামুটি এই পর্যন্ত ডান হলো, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ নিয়ে কাজ করা, সেটা হচ্ছে এ ডি সি আর ও। এটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে যদি আমরা একটু কাজ করতে চাই তাহলে প্রথমত আমাকে ফিগারটা হয়তো বা আবার একটু ড্র করতে হবে। দেখি আমরা যদি ফিগারটা আবার একটু ড্র করা ট্রাই করি। আচ্ছা থাক। আচ্ছা, ওকে, তো আমরা এখানে দেখি। তো আমার এখানে কি ছিল বলতো? এ ডি সি ও, এটা একটা চতুর্ভুজ বা একটা কোয়াড্রিল্যাটারাল ছিল। তাহলে আমি এখন কি লিখতে পারি এইভাবে যদি আমরা একটু দেখি। ওকে, তাহলে আমি চতুর্ভুজ সাইন দিলাম, অর্থাৎ এ ডি সি ও। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? আমরা যদি একটু দেখি এক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো? আমার চারটা অবশ্যই 360, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ও, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি, এই চারটার যোগফল কত হবে? 360 ডিগ্রি। অবভিয়াসলি 360 ডিগ্রি হবে এই চারটা। তাহলে আমরা লিখে ফেলি যে অ্যাঙ্গেল এ ডি সি আর ও। তাহলে আমি লিখে ফেলি এই ক্ষেত্রে যে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ও, এই চারটার সামেশন বা যোগফল আমার 360 ডিগ্রি হবে। এটা আমরা আগে থেকেই জানি। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করা ট্রাই করি, যে আমার যেই অ্যাঙ্গেল ও ছিল এটার ভ্যালু কিন্তু 120, অর্থাৎ এটা আমরা কিন্তু এইখান থেকে যে বের করেছিলাম, ঠিক আছে, 120 আমরা জানি। তো আমরা কিন্তু ডি সি আর এ জানি না, বাট এ আর সি এর ভ্যালুটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে? এক্ষেত্রে একটা বিষয় দেখো, এ আর সি এই দুইটা কিন্তু স্পর্শক ছিল, অর্থাৎ তাও কিসের উপর স্পর্শক? ও এ আর ও সি, অর্থাৎ এডি এই স্পর্শকটা ও এর উপর অবস্থিত
আর হচ্ছে যে তোমার ও এই যে সিডি এই স্পর্শকটা কিন্তু ওসি ব্যাসার্ধের উপর অবস্থিত। আর আমরা আগে থেকে জানতাম যে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কিন্তু স্পর্শকের উপর লম্ব হয়। দ্যাট মিনস কোন একটা বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দ্যাট মিনস ওসি স্পর্শকের উপর লম্ব মানে সিডি এর উপর লম্ব হবে। তাহলে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু এইখানে একটু সুন্দর করে লিখে দিতে পারি যে আমরা বলতে পারি যে আমার ওসি কিন্তু অবভিয়াসলি তোমার সিডি এর উপর লম্ব হবে, অ্যান্ড আমার ও এ এইটা কিন্তু অবভিয়াসলি এডি এর উপর লম্ব হবে। এই দুটো কিন্তু সত্য কথা। যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমার সি অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অবভিয়াসলি 90-90 হয়ে যাবে। ওকে, তাহলে যদি 90 হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি তো আমার 90 ছিল, আর অ্যাঙ্গেল সি এটাও আমার 90 ছিল, আর অ্যাঙ্গেল ও এটা আমার ছিল 120, আর এটা ছিল আমার 360। তাহলে আমি টোটাল কত লিখতে পারি? অ্যাঙ্গেল এর ভ্যালু কত আসবে? 90, 90 180, আর হচ্ছে আমার 120 300। 360 থেকে যদি আমরা তোমার 300 বিয়োগ করি তাহলে আমি সুতরাং লিখতে পারি আমার অ্যাঙ্গেল এ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বেসিক্যালি আমি এই অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু বের করে ফেললাম, আমার অ্যাঙ্গেল এ বের হয়ে গেল। তার মানে আমি এখন বলতে পারি আমার সরি, এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। এইখানে আমার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, আমরা অ্যাঙ্গেল ডিটা বের করব। ওকে, আমরা অ্যাঙ্গেল ডিটা বের করব। একটু হালকা আমরা একটু কারেকশন করে নিই, কনসেপ্ট আমাদের ঠিকই ছিল, জাস্ট লেখার ক্ষেত্রে। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল এ আমরা বের করব অ্যাঙ্গেল ডিটা। ওকে, এটা আমরা একটু মুছে যদি দেই, এখন আমরা আবার ঠিক করে দিতে পারবো। অ্যাঙ্গেল এর ভ্যালুটা কত ছিল? 90। আমরা বের করব অ্যাঙ্গেল টি প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে সেই ক্ষেত্রে সবকিছু আমার আগের মতো থাকতেছে, তো আমার বেসিক্যালি অ্যাঙ্গেল ডি বের হচ্ছে। সুতরাং আমি বলতে পারি যে আমার অ্যাঙ্গেল ডি হচ্ছে কত? এই হচ্ছে আমার 60। তাহলে বেসিক্যালি আমরা অ্যাঙ্গেল ডি বের করে ফেললাম কত? 60। তাহলে কিন্তু এই ক্ষেত্রের কথাগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার যে আমার ও এ অবশ্যই এডি এর উপর লম্ব, আবার ও সি আমার সিডি এর উপর লম্ব। তাহলে আশা করা যায় এগুলো সবগুলো আমার ক্লিয়ার। তাহলে একটা চতুর্ভুজের আমরা চারটা অ্যাঙ্গেলই কিন্তু এখন জানি যে অ্যাঙ্গেল ও, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ আমার ইকুয়াল। ওকে, আবার আরেকটা উপপাদ্য কিন্তু আমরা জানতাম যে আমার সমান সমান বাহুর অন্তর্গত কোণগুলোও কিন্তু সমান সমান ছিল। দ্যাট মিনস আমার যেহেতু অ্যাঙ্গেল এ 90 আর অ্যাঙ্গেল সি 90, তাই আমি বলতে পারি যে আমার ও এ আর ও সি এগুলো কিন্তু ইকুয়াল। অবশ্যই ও এ আর ও সি ইকুয়াল। আমার ও এ আর ও সি কেন ইকুয়াল হবে? এই যে ও এ আর ও সি এটা কেন ইকুয়াল হবে? কারণ অবশ্যই কেন্দ্র থেকে আলটিমেটলি আমার হলো রেডিয়াসের মতো, আবার কোণ দিয়েও আমরা দেখতে পারি, কোনো সমস্যা নাই, তাহলে এটা সমান। এইখানে আলটিমেটলি আমাদের আরেকটা বোধের হেল্প লাগবে, সেটা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি কোনো স্পর্শক, দুইটা স্পর্শক টানা হয়, সেই স্পর্শক দ্বয়ের দূরত্বও কিন্তু আলটিমেটলি কি হয়? সেম হয়। এইটাই ছিল আমাদের বেসিক্যালি মেন থিওরেম, অর্থাৎ মেন লাইনটাই ছিল আমার এইটা, যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুইটা স্পর্শক টানি, এক্ষেত্রে আমরা কিরকম দুইটা স্পর্শক টানা হয়েছে যদি আমরা একটু দেখি। একটা স্পর্শক আমার সিডি ছিল, একটা স্পর্শক আমার এডি ছিল, আর বহিস্থ বিন্দু ছিল আমার ডি। তো সেই ক্ষেত্রে আমার সি থেকে ডি এর যেই ডিস্টেন্স হবে আর এ থেকে ডি এর যেই ডিস্টেন্স হবে, এই দুইটা কিন্তু আমার কি হবে? অবভিয়াসলি সেম হবে। তাহলে আমি নিজে কি লিখতে পারি এইখান থেকে? আমি আবার লিখতে পারি হেন্স এইচ ই এন সি ই, আমার দুইটা স্পর্শক ছিল। স্পর্শক কি কি? একটা স্পর্শক ছিল সিডি, একটা ছিল স্পর্শক এডি। তাহলে আমি লিখে দেই সিডি ইকুয়ালস টু এইডি। অবশ্যই কি আমার এই দুটা সমান, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে হয়ে গেল। এখন আমার যেহেতু আমরা কি কি প্রমাণ করলাম, যেহেতু আমার এডি আমার সিডি সমান, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার কি 60 ডিগ্রি। আবার আমরা প্রমাণ করলাম যে আমার ও সিডি আর ও এডি এই অ্যাঙ্গেল 90 ছিল। আমরা কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় আমরা দেখতে পারি, এভাবে দেখো, যেহেতু আমার ত্রিভুজ এ ও সি, এই এ ও সি ত্রিভুজে আমার ও অ্যাঙ্গেলটা কত ছিল? 120। তাহলে অবশ্যই আমার অ্যাঙ্গেল সি জাস্ট এতটুকু আর অ্যাঙ্গেল ও এতটুকুকে কত হতে হবে? 30 এবং 30 হতে হবে, কারণ দুইটা কিন্তু ব্যাসার্ধ ছিল সমান, তাই তাদের অ্যাঙ্গেলও কি হবে? সমান হবে। তাহলে 30 30 60, আর এখানকার 120, তাহলে টোটাল কিন্তু 180। তাহলে আর বাকি আমার যে এতটুকুনি ছিল, পুরোটা যদি 90 হয় তাহলে এতটুকুনি কত হবে? 60। এতটুকুনি হবে কত? 60। তাহলে আমরা যদি একটু সুন্দর করে
নিচে যদি এবার লেখাই বা লেখি, তাহলে দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেল আসলে একটা সমবাহু ত্রিভুজের কি তিনটা কোণই আমার 60 হতো, তাহলে ডিও 60 আমরা প্রুফ করে ফেললাম। আর এখান থেকে আমার সি, আর এখান থেকে আমার এ, এটাও কিন্তু 60, এটাও কিন্তু 60 প্রমাণ হয়ে গেল। তাহলে কিন্তু আমরা জিনিসটা দেখলাম যে আমার এসিডি অবশ্যই যে একটা সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু আসলে প্রমাণিত। আশা করা যায় যে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে কেন প্রত্যেকটা লাইন, কোন লাইনের পরে কোন লাইন আসছে এবং কেন আসছে। আশা করা যায় আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার। ওকে, তো আমার যেই উপপাদ্যটা ছিল সেই উপপাদ্যের প্রত্যেকটা লাইন কোনটা কিভাবে আসছে এবং কেন আসছে আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিও এখানেই।